আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি সবার ঈদ খুব সুন্দরভাবে কাটছে। আমি মোহাম্মদ ফজলে রাব্বি সাজিদ, আমি পড়ছি কুয়েট ট্রিপলিতে চতুর্থ বর্ষে। তো 2019 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী দিয়েছো তাদের জন্য সামনে অ্যাডমিশন মৌসুম আসতেছে এবং তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তো আজকে আমরা যে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুয়েট। তো কুয়েটে ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন ট্রিক্স এবং টিপস নিয়ে আমরা আজকে কথা বলবো। তো প্রথমেই বলে রাখি যে আমরা যে সার্কুলারটি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে গত বছরের সার্কুলার। তোমাদের এই বছরের সার্কুলারটি এখনো দেওয়া হয়নি। তোমাদের সবগুলো ভার্সিটি সার্কুলারই দেওয়া হবে তোমাদের রেজাল্ট হয়ে যাওয়ার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। তো কুয়েটের সার্কুলারও রেজাল্ট হয়ে যাওয়া 2 থেকে 3 সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হয়। তো গত বছরের সার্কুলার থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলোচনা করা আছে কুয়েটে পরীক্ষা দিতে গেলে আমাদের কি কি শর্ত পূরণ করতে হবে। তো প্রথমত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে 2018 সালে এইচএসসি পরীক্ষার্থী হতে হবে, অথবা 2017 সালের নভেম্বরের পরে এ লেভেলের সার্টিফিকেট পরীক্ষাটি দিতে হবে। এবং দ্বিতীয়ত যেই শর্তটি আমাদের পূরণ করতে হবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের বা সমমানের কোনো পরীক্ষায় আমাদের মিনিমাম জিপিএ 4.00 অর্জন করে পাশ করতে হবে। এবং তারপরের যে ব্যাপারটি সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 4টি সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 4টি সাবজেক্টে 20-এর মধ্যে আমাকে কমপক্ষে 18 পেতে হবে। এইখানে একটা ব্যাপার সেটা হচ্ছে যে 18 এই মার্কটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা ব্যাচ ওয়াইজ চেঞ্জ হতে পারে। তোমাদের ব্যাচের রেজাল্ট যদি অপেক্ষাকৃত ভালো হয় তাহলে 18টা 18.5, 19 এরকম হয়ে যেতে পারে। আবার একইভাবে ব্যাচের রেজাল্ট যদি অপেক্ষাকৃত একটু খারাপ হয় তাহলে 17.5 কিংবা 17তেও নেমে আসতে পারে। এছাড়াও আরো একটি ব্যাপার, তোমরা যদি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়তে চাও তাহলে তোমার জীববিজ্ঞানে সিজিপিএ বা জিপিএ মিনিমাম 4 থাকতে হবে, মানে 4 থাকতে হবে। এছাড়া পরের যে শর্তটা সেটা হচ্ছে ও লেভেল এ লেভেলের জন্য ও লেভেলের ক্ষেত্রে মিনিমাম 5টা বিষয়ে বি থাকতে হবে, এবং এ লেভেলের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে তোমার বি গ্রেড অবশ্যই থাকতে হবে। এখন আমরা চলে যাই, তার আগে একটা কথা বলি যে শর্তগুলো পূরণ করার পরে তুমি অ্যাপ্লাই করতে পারবা, এবং অ্যাপ্লাই করা মানুষদের থেকে, অ্যাপ্লাই করা স্টুডেন্টদের মধ্যে থেকে 12 থেকে 13,000 জনকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হবে পরীক্ষার। এবং কুয়েটের সিট সংখ্যা হচ্ছে 1060টি। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সিটের জন্য তোমার কম্পিটিটর অলমোস্ট 11 থেকে 12 জনের মতো। তো এখানে প্রত্যেকটি বিভাগের আসন কতগুলো করে কুয়েটে আছে, কতগুলো সিট আছে সেটা দেওয়া আছে। তো কুয়েট মোটামুটি 3টা অনুষদে বিভক্ত, এবং এখানকার সিট বিন্যাসগুলো দেওয়া আছে কোন কোন বিভাগে কতগুলো করে সিট আছে। এই ব্যাপারটা তোমরা আরো ভালোভাবে পুরো সার্কুলারটাই দেওয়া আছে কুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমরা এখন চলে যাই যে নম্বর বিন্যাস বা মানবন্ধন কিরকম হবে। কুয়েটে ভর্তি পরীক্ষা 4টা সাবজেক্টে হয়ে থাকে, যেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 4টা সাবজেক্ট। তো এখন আমাদের যেটা করতে হবে যে এই 4টা সাবজেক্টে প্রিপারেশন নিতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মানবন্টনে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই 3টা সাবজেক্টে প্রত্যেকটা অবজেক্টিভের মার্ক হচ্ছে 6। নাও ইংলিশের যেটা প্রত্যেকটা অবজেক্টিভের মার্ক সেখানে হচ্ছে 2 করে। অতএব আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইগুলো যদি আমরা বেশি বেশি অ্যান্সার করি তাহলে আমরা সহজেই মার্কস তুলে নিতে পারবো। আরেকটা ব্যাপার, ইংলিশ কখনো তোমাকে হয়তো চান্স পাওয়া দিবে না, বাট তোমার পজিশনটাকে আরো বেশি স্ট্রং করবে। এখন সময় একটা বড় ব্যাপার, সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো তোমাকে টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি এফিসিয়েন্টলি করতে হবে। প্রত্যেক ভুল মার্কের জন্য তোমার 25% করে নাম্বার কাটা যাবে। সো এখানে একটা ব্যাপার, ভুলেও অযথা বেশি পরিমাণে দাগানো যাবে না, এতে চান্স পাওয়ার সম্ভাবনা কমে যায়। আমি যখন পরীক্ষা দিয়ে বের হই তখন দেখি যে আশেপাশে চেনা পরিচিত মানুষজন কেউ 92টা, কেউ 93টা করে লাগাইছে। আমি তো খুব টেনশনে পড়ে গেলাম যে আমি তো গুনে, আমার সময় এতই কম ছিল আমি ঠিক মতো গুনতে পারিনি। যেটা মনে হলো 72-74টার বেশি হওয়ার কথা না, কিন্তু দেখা গেল যে আমি বেশ ভালো পজিশনে সহ চান্স পাইছি। তো তুমি যদি 98-99টা দাগাও বা 95টা দাগাও তাহলে তোমার মনে করতে হবে তুমি হয় কুয়েটে ফার্স্ট হচ্ছ অথবা চান্স পাচ্ছ না। তো অযথা বেশি কখনোই দাগাবে না, এটা যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য।
তো এখন আমরা চলে যাই, তাহলে আমরা প্রস্তুতি কিভাবে নিব। প্রথমত তোমার কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার থাকতে হবে। এখন অনেকেই জিজ্ঞাসা করো, ভাইয়া কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার থাকা মানে আসলে কি বোঝায়? কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার থাকা মানে সেটাই, ধরো যে কোনো একটা চ্যাপ্টার ধরি ভেক্টর, ভেক্টরের কোনো একটা চ্যাপ্টার যদি তুমি ভেক্টর রিলেটেড কোনো থিওরিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল বা এমসিকিউ কোশ্চেন যদি তোমাকে দেওয়া হয় এবং তুমি তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত কোশ্চেনগুলো সাবলীলভাবে নিজে নিজে পারো, তখন সেটাকে আমরা বলি যে সেই ব্যাপারে তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার। তো সেই পর্যন্ত যাওয়া চেষ্টা করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার আমরা ধরে নিতে পারি। মূল বইয়ের উপর দখল থাকতে হবে। অনেকেই বলে ভাইয়া অমুক কোচিং থেকে অমুক বই দিচ্ছে বা অমুক বাজারে অমুক গাইড পাওয়া যায়, অনেক অনেক কঠিন কোয়েশ্চেন দেখে হতাশ হয়ে যাচ্ছি, কিছুই পারতেছি না। তো এইখানে যেটা ব্যাপার, কখনোই কোয়েশ্চেন কিন্তু ওইসব বই থেকে হয় না বা এরকম কিছু না। তোমার মূল বইটা ফলো করতে হবে। মূল বইয়ের প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা সূত্র এবং তোমার প্রত্যেকটা যে থিওরিটিক্যাল নলেজ গুলো আছে, জ্ঞানমূলক অনুধাবনমূলক, এই জিনিসগুলো খুব ভালো মতো জেনে নিতে হবে। তারপর আমরা দেখতেছি কোনো অধ্যায় বাদ না দিয়ে যাওয়া। এটা খুব কমন কোয়েশ্চেন, বিশেষ করে এইচএসসি পর্যায়ে খুব বেশি আমরা দেখে থাকি। সেটা হচ্ছে ভাইয়া যুগ কি বাদ দেওয়া যায়, ভাইয়া তড়িৎ চুম্বক এগুলো অনেক কঠিন, এগুলা কি একটু কোনো মতে একটু সাজেশন করে একটুখানি কমায় দেন, কিংবা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলা ভাইয়া একটু কোনোভাবে সাজেশন দিয়ে কমায় দেওয়া যায় কিনা। এইচএসসি তে আমরা অনেক ক্ষেত্রেই পারি ব্যাপারটা, কারণ অনেকগুলো কোয়েশ্চেন রিপিটিভ হয়। আমরা জানি ভেক্টর থেকে এক সেট আসবে, ভেক্টর থেকে একটা সৃজনশীল কোয়েশ্চেন আসবে, এরকম করে অনেক জায়গা থেকেই বাছাই করে দেওয়া যায়। কিন্তু অ্যাডমিশন টেস্টে এই কাজটা তোমরা কখনোই করো না। আমি একটা চ্যাপ্টারের নাম বলি, তোমরা এই চ্যাপ্টারের নামগুলো নোট ডাউন করে নাও। যেমন ধরো ম্যাথের ফার্স্ট পেপার 9 এবং 10th চ্যাপ্টার ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন, এই চ্যাপ্টার দুইটা তোমাদের ভালো মতো দখলে থাকতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে জৈব যৌগ এবং পরিমাণগত রসায়ন। একইভাবে ফিজিক্সের সেকেন্ড পেপারে তড়িতের দুইটা চ্যাপ্টার এবং চুম্বকের দুইটা চ্যাপ্টার, এগুলোতে তোমাদের ভালো দখল থাকতে হবে। এটার মানে এই না যে আমি তোমাকে 6টা চ্যাপ্টার বললাম, বেশিরভাগ কোশ্চেন এই 6টা চ্যাপ্টার থেকে হবে, কিন্তু এই যে চ্যাপ্টারগুলো এগুলাই তোমাদের এবং চান্স না পাওয়াদের মধ্যে পার্থক্য করে দিতে পারে। তো তোমরা এই কয়েকটা চ্যাপ্টারে ভালো মতো প্রিপারেশন নাও, এই চ্যাপ্টারগুলো স্ট্রং হওয়ার পাশাপাশি আমি এই চ্যাপ্টারগুলো বললাম কারণ মোটামুটি এই চ্যাপ্টারগুলো অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু তোমার কাছে যদি অন্য কোনো চ্যাপ্টার থাকে যে হ্যাঁ এটা আমার কাছে আরো বেশি কঠিন লাগে, এই যে 3 মাস বা 4 মাস সময়, এই সময়টুকুর মধ্যে তোমরা এই চ্যাপ্টারগুলোর উপর ভালো মতো প্রিপারেশন নিতে থাকো। আরেকটা ব্যাপার যে কুয়েটের ভর্তি পরীক্ষা কবে হবে বা কতদিন আমরা সময় পাবো। কুয়েটের ভর্তি পরীক্ষা সাধারণত অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম দিকের মধ্যে হয়েছে, তো মোটামুটি আমাদের হাতে এইটুকু সময় আছে। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বেশি বেশি করতে হবে। ম্যাথমেটিক্যাল যে প্রবলেম আছে এগুলো ফিজিক্স কেমিস্ট্রির জন্য যত রকম ম্যাথমেটিক্যাল প্রব আছে এগুলা করার চেষ্টা করবা তোমাদের যেই বই ভালো লাগে। ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই আছে, তপন স্যারের বই আছে, গিয়াসউদ্দিন স্যারের বই আছে। কেমিস্ট্রির জন্য কবির স্যারের বই আছে, হাজারি স্যারের বই আছে, গুহ স্যারের বই আছে, অথবা বোর্ড অনুমোদিত যে কোনো বই যেটা তোমার ভালো লাগে তুমি সেটা দেখে করতে পারো। আরেকটা সহজ বুদ্ধি শিখাই দেই, অনেক রকম গাণিতিক পদার্থবিজ্ঞান এবং গাণিতিক রসায়ন এর বই পাওয়া যায়। এগুলোতে কি করা থাকে দেখবা, বোর্ড অনুমোদিত যে বইগুলো আছে এই বইগুলোর যে ম্যাথের পার্টটুকু এগুলো একত্রিত করে দেওয়া আছে, যেটা অল্প সময়ের মধ্যে অনেকগুলো ম্যাথ কভার দিতে তোমাকে সাহায্য করবে। তারপরে ব্যাপার বিক্রিয়াগুলো খুব ভালো মতো বুঝে বুঝে পড়তে হবে, কারণ বিক্রিয়ার ভিতর থেকে কোশ্চেন আসতে পারে। একটা বিক্রিয়ার কয়েকটা স্টেজ থাকতে পারে এবং প্রত্যেকটা স্টেজের উৎপাদ কি, বিক্রিয়ক কি, এগুলো কিন্তু জানতে চাইতে পারে। এবং বিক্রিয়া যখন পড়বে অবশ্যই বিক্রিয়ার নামটা জেনে নিয়ে পড়বে। যেমন ধরো কতগুলো বিক্রিয়া দেওয়া আছে এবং সেখান থেকে বলা হচ্ছে ফ্রিডেল ক্রপ বিক্রিয়া কোনটি, তুমি ফ্রিডেল ক্রপ বিক্রিয়াটা পুরাটাই পারো কিন্তু জানো না যে আসলে এটাকে ফ্রিডেল ক্রপ বিক্রিয়া বলে, এক্ষেত্রে তোমার একটা প্রবলেম হয়ে যেতে পারে। এছাড়াও সূত্রগুলো সবগুলো আয়ত্তে থাকতে হবে এবং সূত্রের ব্যবহারগুলো ভালো মতো শিখতে হবে। অনেক সময় আমরা ডেরিভেশন বাদ দিয়ে যাই, এই সময় দেখা যায় অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন আমরা খুব সহজভাবে অ্যান্সার দিতে পারি না। স্টুডেন্টরা বলে যে ভাই এখানে তো এটা কেন হলো। তো ডেরিভেশন গুলা যদি পড়ে যাও তোমরা সবগুলো, তাহলে দেখতে পাবা যে ব্যবহার, যে ক্রিটিক্যাল ব্যবহার রিলেটেড কোয়েশ্চেন আছে এগুলোতে তোমরা বেশ ভালো করবা। 7 নাম্বার যে ট্রিকটা, এই ট্রিকটা হচ্ছে তোমার সবগুলো পরীক্ষার জন্য কমন। যে কোনো ভর্তি পরীক্ষা, যে কোনো পাবলিক পরীক্ষা, ইভেন ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করে যাও তাহলে অবশ্যই সেখান থেকে একটা ভালো বেনিফিট হবে। এখন এসএসসি এবং এইচএসসি তে যেটা দেখা যায় সেটা হচ্ছে তোমার
ডাইরেক্ট অনেকগুলো কোয়েশ্চেন কমন চলে আসতে পারে, একই রকম অবজেক্টিভ আসতে পারে, একই প্যাটার্নের সৃজনশীল চলে আসতে পারে, কিন্তু অ্যাডমিশন টেস্টে এরকমটা হয় না। কিন্তু তারপরও কেন আমরা দেখব, কারণ আমরা এখান থেকে আমাদের প্যাটার্নটা বুঝতে পারবো। তো এখন আমি বিষয় ভিত্তিক কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। যেরকম ধরো অঙ্কে এখানে গণিতের জন্য একটা কোয়েশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু যদি পাই হয়, এবং আরেকটি তথ্য দেওয়া আছে cos a প্লাস cos b ইকুয়াল টু যদি sin c হয়, তাহলে কোন b এর মান কত। অঙ্কটা খুব একটা ছোট না, এটা আমরা বুঝতেছি। তো সূত্র ব্যবহার করে 4-5টা লাইনে তুমি অঙ্কের অ্যান্সারটা এখানে বের করে ফেলতে পারো। এই অ্যান্সার বের করার পর তোমাকে দেখতে হবে যে কোন অ্যান্সারটার সাথে মিলে, এবং সেভাবে অ্যান্সার করতে হবে, বৃত্তটা ভরাট করতে হবে। মজার ব্যাপার, সারা জীবন পরীক্ষায় 4টা অবজেক্টিভ অপশন পাইছো, কয়টা আসে তুমি এসে তোমাকে 5টা ফেস করতে হবে। তো অবশ্যই দেখতে পাচ্ছ এই অঙ্ক তুমি ছোটখাটো জায়গায় করে পারবা না, বা এর চেয়ে বড় অঙ্ক আসতে পারে। তাহলে ভাই এই এত বড় অঙ্ক আমি করবো কোথায়? তোমরা যখন কুয়েটে পরীক্ষা দিবা, কুয়েটের কোয়েশ্চেন গুলো হচ্ছে লিগ্যাল সাইজ পেপারে হয়, এক পেজে কোয়েশ্চেন থাকে এবং অপর পেজটি ফাঁকা থাকে। তো এই ফাঁকা পেজে তুমি রাফ করতে পারো, এখানে কোনো সমস্যা নেই। রাফ করতে পারো না, তোমাকে রাফ করতে হবে না, এই বড় টাইপের অঙ্কগুলোর উত্তর তুমি কখনোই দিতে পারবে না। তারপরে আমরা চলে যাই যে পদার্থ বিজ্ঞানের, যে তোমার এখানে একটা নমুনা কোয়েশ্চেন দেওয়া আছে, 2 মিটার দৈর্ঘ্য এবং 1 স্কয়ার মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রের ফলে যদি আমরা 20 নিউটন বল প্রয়োগ করি, তাহলে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে। তো এখানে আমরা সহজ যে সূত্র আছে সেটা দিয়ে সহজেই আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি ক্যালকুলেটরে, 2 × 10⁻⁴। তুমি খুশি হয়ে গেলা, প্রথম উত্তর হলো 2 × 10⁻⁴। অনেকেই উত্তেজনার বশে বৃত্ত ভরাট করে দিতে পারে, বাট কুয়েট এরকমটা করলে হবে না। তোমার এককগুলো খেয়াল রাখতে হবে। খেয়াল করে দেখো এটার এককটা ঠিক নাই, এবং তারপর একটা 4, পরেরটা 8। আবার ডি নাম্বার কোশ্চেনটা ঘুরে ফিরে আবার 2 × 10⁻⁴ এবং এম মানে মিটার। অতএব আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা ছিল ডিতে। সো এই ছোটখাটো ভুলগুলো করা যাবে না। তো রসায়নের ক্ষেত্রে এখানে দুটো নমুনা কোশ্চেন দেওয়া আছে। প্রথমটা বলা হচ্ছে যে sp2 এবং sp3 সংকরিত অরবিটাল আছে কোন কার্বন পরমাণুতে। তো অবশ্যই আমাদের সবগুলো চেক করতে হবে। এটা হচ্ছে কিছুটা ছোট প্রশ্নের নমুনা, যে ছোট প্রশ্ন হলে আমরা খুব দ্রুত অ্যাপ্রোচ করতে পারি, চোখে দেখে হয়ে যাচ্ছে, আলাদা হয়তো রাফ করার দরকার হচ্ছে না। এখান থেকে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাবো। দ্বিতীয় যে উদাহরণটা দেওয়া আছে এটা তোমাদের বোঝানোর জন্য, দেখো দুইটা বিক্রিয়কের নাম দেওয়া আছে এবং উত্তপ্ত করলে কি তৈরি হবে সেটা জানতে চাওয়া হচ্ছে। এখানে একটা জিনিস দেখো, তুমি যদি বিক্রিয়াটি পুরোপুরি না জানো, তাহলে হচ্ছে তোমার যে প্রবলেম হবে, তুমি বিক্রিয়া যে উৎপাদ সেটা তুমি বের করতে পারবে না। তোমাকে পুরো বিক্রিয়া জানতে হবে। এখানে তোমাদের শুধুমাত্র অপশনে বেনজিন দেখা যাচ্ছে, কিন্তু কখনো কখনো একটা বিক্রিয়ার উৎপাদ যদি 2টা হয়, তাহলে 2টাই জানতে চাওয়া হতে পারে। সো এই ব্যাপারগুলো খেয়াল রাখবা। এরপরে যদি আমরা চলে যাই ইংলিশে একটা ব্যাপার, সেটা হচ্ছে তুমি গ্রেড 1 থেকে গ্রেড 12 পর্যন্ত, ক্লাস 1 থেকে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত যত রকম ইংলিশ রুলস শিখছো সবগুলো এখানে কাজে দিবে। কোশ্চেনগুলো কি টাইপের হয় সেটা আমি তোমাদের বলি। সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, কারেক্ট ইনকারেক্ট থাকে। এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং কারেক্ট ইনকারেক্ট এগুলো আমরা কিভাবে পাবো? এগুলোর জন্য আমরা যত আমাদের বেসিক গ্রামার জানি, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশন, এই জিনিসগুলো আমাদের খুব ভালো মতো জানতে হবে, তাহলে আমরা কারেক্ট ইনকারেক্ট এবং প্যারালাইজ করতে পারবো। এছাড়াও তোমাদের হচ্ছে সেন্টেন্স কনভারসেশন থাকবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এগুলো প্রেজেন্ট ইডিয়মস থাকবে, এবং কম্প্রিহেনশন থাকবে। তোমাকে প্যাসেজ দিয়ে দেওয়া হবে, হতে পারে সেটা ছোট, হতে পারে অনেক বড়। সেটা পড়ে তোমরা ইংলিশ থেকে তথ্যগুলো আহরণ করতে পারছো কিনা এগুলো দেখা হবে। তো এই পর্যায়ে বিশেষ সতর্কতা যাওয়ার আগে আমরা আমাদের হাতে বেশ কিছু কোশ্চেন আছে। সেটা হচ্ছে নাফিস জিজ্ঞাসা করছে 2.23 হলে কি অ্যাপ্লাই, 9.23 হলে না। ভাইয়া তোমাকে এটা কিছুটা ভ্যারি করে, তোমার গত বছরের ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাকে 18 পেতে হবে। আবারও বলছি এটা ভ্যারি করে, এটা 18.5 হতে পারে, এটা 19 হতে পারে। জোহরা বলছে কেমিস্ট্রি এর জন্য কোন বিষয়গুলি বেশি বেশি পড়বো? কেমিস্ট্রি এর জন্য আমরা যে বিশেষ করে 2টা চ্যাপ্টার আমি বলছিলাম, যে জৈব যৌগ, পরিমাণগত রসায়ন, এবং যত প্রকার আছে, যত প্রকারের তোমার ম্যাথমেটিক্যাল বেস কোয়েশ্চেন গুলো আছে, সেই কোয়েশ্চেন গুলা তোমার ভালো মতো সলভ করতে হবে, একই সাথে থিওরি গুলাও জানতে হবে। আর পর্যায়ভিত্তিক যে ধর্ম, এটাও ইম্পর্টেন্ট। পর্যায়ভিত্তিক ধর্ম এই চ্যাপ্টার থেকে প্রায় প্রতি বছরই বেশ কয়েকটা প্রশ্ন হয়ে থাকে।
এখন চলো আমরা সতর্কতার দিকে আগাই। যে বিশেষ বিশেষ সতর্কতা যেগুলো আমাদের সব সময় বিশেষ করে কুয়েটে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রথমে হচ্ছে সময়ের দিকে নজর দিতে হবে। কুয়েটের কোয়েশ্চেন অনুসারে সময়টা একটু কম। তুমি সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করতে চাও তাহলে তোমার মাথাটা বেশ খাটাতে হবে, এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে একটু এফিসিয়েন্সিটা বাড়াতে হবে। তুমি যদি কিছু কিছু ক্ষেত্রে অ্যান্সারটা জানো যে হ্যাঁ এটা ক্যালকুলেটরে যদি আমি ঠিকমতো দিতে পারি তাহলে এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে চলে আসতে পারে, সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। যদি এরকম প্রশ্নের সংখ্যা কুয়েটে একটু কম। অপশনের একক অবশ্যই ভালো করে দেখে নিতে হবে, এটা সেন্টিমিটারে আছে, মিটারে আছে, নাকি কিলোওয়াটে আছে। অ্যাপ্রোপ্রিয়েট যে ইউনিটটা থাকার কথা সেটাই অবশ্যই বৃত্তটা ভরাট করতে হবে। দশমিকের পর প্রত্যেকটা ঘর খেয়াল করতে হবে। এই ব্যাপারটা এরকম, মনে করো তুমি ক্যালকুলেটর প্রেস করে পেলা 2.01, ঠিক আছে, তুমি প্রথম অপশনটা দেখতে পাচ্ছ 2.02, অবশ্যই এটা দাগ দিয়ে দেওয়া যাবে না। তোমার বাকি যে পাঁচটা আছে যেটা হ্যাঁ খুব কাছাকাছি, এটা বেশিরভাগ সময় দেখা যায় যে তুমি যেটা অ্যান্সার ম্যাথমেটিক্যাল ভ্যালু ক্যালকুলেটরে পাচ্ছ এক্স্যাক্টলি সেটাই দেওয়া থাকে, বাট এটার আশেপাশেও কিছু ভ্যালু দেওয়া থাকে। তোমাকে জাস্ট একটু টেনশনে ফেলার জন্য বা একটু চেক করার জন্য তুমি সব দিকে সতর্ক কিনা সেই ভুলগুলো অ্যাভয়েড করতে হবে। অযথা বেশি দাগানো যাবে না। যদি জিজ্ঞাসা করো যে কতটুকু দাগালে আমরা চান্স পেতে পারি বা কতগুলা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে, এক্ষেত্রে 60 থেকে 70%, এটা হচ্ছে শুধু কুয়েট না, এটা যে কোনো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তুমি 60 থেকে 70% মার্কস পাও তাহলে ধরে নিতে পারো যে সেই ভার্সিটিতে তোমার চান্স পাওয়ার বড় একটা সম্ভাবনা আছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট দিক, সেটা হচ্ছে কোনো মতে টেনশন করা যাবে না। তোমার পরীক্ষা খারাপ হচ্ছে মানে আশেপাশে ধরে নিতে হবে, মানে আশেপাশে মানুষজনের পরীক্ষা খারাপ হচ্ছে। কোয়েশ্চেন কঠিন, যেরকম তোমার জন্য কঠিন একইভাবে আশেপাশে মানুষগুলোর জন্য কঠিন। তো কখনোই টেনশন করা যাবে না। একটা কোয়েশ্চেন পারতেছো না, সো সেটা স্কিপ করো, স্কিপ করে পরের কোয়েশ্চেনে চলে যাও, পরের কোয়েশ্চেনটা ভালো মতো করো। এভাবেই হচ্ছে তোমরা প্রিপারেশন গুলো নিতে থাকো। সবাইকে অল দ্য বেস্ট। অ্যান্ড আরো কিছু কোয়েশ্চেন আমাদের কাছে আছে, সেটা হচ্ছে আমাদের মুনতাহা জিজ্ঞাসা করছে ইন্টিগ্রেশন থেকে কিরকম আসতে পারে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অ্যাডমিশন টেস্টে সবসময় যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এরিয়ার যে ইন্টিগ্রেশনগুলো। এরিয়ার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখা যায় আমাদের এক্স এক্সিস ওয়াই এক্সিস দুটাই ইন্টিগ্রেট করতে হয়, এবং এখান থেকে এই ইন্টিগ্রেশনগুলো ভালো মতো শিখতে হবে। ইন্টিগ্রেশন না শুধু ক্যালকুলাসের যে পার্টটুকু একদম লিমিট থেকে শুরু করে এরিয়ার ইন্টিগ্রেশন পর্যন্ত, মাঝখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, ডিফারেন্সিয়েশনে অনেকগুলো চ্যাপ্টার আছে, লিমিট থেকে শুরু করে সবগুলো খুব ভালো মতো শিখতে হবে। তাহলেই হচ্ছে তোমরা অনেকখানি কম্পিটিটিভ এক্সামগুলোতে, অ্যাডমিশন টেস্টের এক্সামগুলোতে ভালো করতে পারবা, সামনে এগিয়ে যেতে পারবা। ওকে, তাহলে এই ছিল আজকের মতো আমাদের অ্যাডমিশনের টিপস অ্যান্ড ট্রিক্স। সবাইকে শুভকামনা, সবার পরীক্ষা ভালো হোক এই দোয়া রেখে শেষ করছি আজকে।